সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বিশ্ব ফিজিওথেরাপি দিবস চলে গেছে গতকাল, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত একজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তার সঙ্গে। আছেন ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। তার সাথেই আমরা আজকের দিবসটি নিয়ে কথা বলবো এবং আপনাদের সকলের সঙ্গে আজকে আমি থাকবো বাবলি ইয়াসমিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। যেটি বলছিলাম যে গতকাল চলে গেছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ফিজিওথেরাপিটা নিয়ে যদি শুরুতে একটু জানতে চাই, বিশ্ব ফিজিওথেরাপি দিবসটা আসলে কেন পালন করা হয়, প্রতিপাদ্যটা আসলে কিভাবে নির্ধারিত হয়? এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্ধারিত হয় নাকি বিশ্বের প্রেক্ষাপটে নির্ধারিত হয়, আলাদা করে করা হয় কিনা, সবকিছু নিয়ে যদি শুরুতে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ওয়ার্ল্ডের 139টা দেশেই পালিত হয়। এটা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি নামে আমাদের একটা সংগঠন আছে, সারা বিশ্বে এই দিবসটি এটার ব্রাঞ্চ আছে, বাংলাদেশে তার মধ্যে একটা। তো এইখানে উদ্দেশ্যটা হলো সচেতনতা বৃদ্ধি করা। যেমন আপনি জানেন যে ফিজিওথেরাপি এমন একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি যেটা বাংলাদেশে, আমাদের দেশে মানুষের কাছে অ্যাওয়ারনেস কম থাকলেও ওয়ার্ল্ডে এটা খুবই প্রচলিত এবং মানুষের কাছে জনপ্রিয় একটা ট্রিটমেন্ট পদ্ধতি। যেমন আমরা বেশ কিছু ডিসিপ্লিন নিয়ে আমরা কাজ করি, তার মধ্যে একটা হলো যেমন মাস্কুলোস্কেলিটাল বা অর্থোপেডিক্সের সাথে আমাদের ফিজিওথেরাপি রিলেটেড, নিউরোলজির সাথে ফিজিওথেরাপি রিলেটেড, পেডিয়াট্রিক্সের সাথে ফিজিওথেরাপি রিলেটেড। এছাড়া স্পোর্টসে আপনারা জানেন যে সব টিমের সাথে একটা ফিজিও থাকে বা ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অ্যাওয়ারনেসের অভাবে অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন, যেমন ব্যথা রিলেটেড যে কোনো ইস্যুতে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খাচ্ছে, যার ফলে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বলি যে ব্যথানাশক ওষুধের প্রয়োজন নেই তা না, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত খাবেন। যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে ওইটাকে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে রিলিভ করে দিতে পারি তাহলে আর আপনার এটা প্রয়োজন হলো না। আচ্ছা, ফিজিওথেরাপি যেটা, সেটা কি শুধু ব্যথাটা নিরাময় করছে? এটা আসলে কি কি ধরনের সার্ভিস দেয় একটা মানুষকে? সেটাই বলছি যে আমাদের অনেকগুলো ডিসিপ্লিন আছে। যেমন একজন এমবিবিএস পাস করার পরে দেখবেন যে কেউ অর্থোপেডিক্সের ডক্টর হচ্ছে, কেউ নিউরোলজির ডক্টর হচ্ছে, পেডিয়াট্রিক্সের ডক্টর হচ্ছে। ঠিক আমাদের ফিজিওথেরাপির গ্র্যাজুয়েশন কোর্সটা হচ্ছে জেনারেল ফিজিওথেরাপিস্ট। এরপরে সে যদি মাস্টার্স করে একটা স্পেশাল সাবজেক্টের দিকে যায়, সেক্ষেত্রে যদি অর্থোপেডিক ফিজিওথেরাপি হয় তার কাজগুলো হবে যে ব্যথা বেদনা রিলেটেড। নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট হলে সে হবে যেমন স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, অনেক নিউরোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে ফিজিওথেরাপি লাগে। আমাদের দেশে কি সেই স্পেশালাইজড বিষয়গুলো আছে আলাদা আলাদা করে? রাইট, হ্যাঁ, আমাদের দেশে মাস্টার্স কোর্সটা চালু আছে, অনেক স্পেশালাইজড ফিজিওথেরাপিস্ট আছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস না থাকায় আমি যেমন নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিতে মাস্টার্স করেছি, বাট আমার প্র্যাকটিসের গ্রাউন্ডটা জেনারেল ফিজিওথেরাপিস্টের মতো, মানে আমার সব কাজই করতে হচ্ছে, কারণ মানুষ এখনো জানে না যে স্পেশালাইজড সার্ভিসটা আমরা কিভাবে পাই। রাইট। আর মানে বাংলাদেশ ব্যাপী যদি চিন্তা করি, এই সুযোগ কতটুকু আছে, মানুষের এই সেবাগুলো নেওয়ার সুযোগ কতটুকু আছে? আমরা কি শুধু ঢাকা কেন্দ্রিক এই সেবাগুলো পাচ্ছি নাকি গোটা বাংলাদেশেই সেবাগুলো আছে আমরা জানতে পারছি না? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গভর্নমেন্ট হসপিটালগুলোতে সব জায়গায় ফিজিওথেরাপি সেন্টার বা বিভাগ নেই, যার কারণে সাধারণ মানুষ, আপামর জনসাধারণের কাছে এটা পৌঁছাচ্ছে না। প্রাইভেটভাবে প্রত্যেক জেলা উপজেলায় এখন হয়েছে, কিন্তু সেখানে সবগুলা জায়গায় যে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে সেটাও বলা যাচ্ছে না, কারণ অনেক জায়গায় আছে সে হয়তো গ্রাজুয়েশনই করে নাই কিন্তু সে একটা সেন্টার ওপেন করেছে, কারণ এই ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা এখন বেড়েছে। আপনি জানেন যে আমাদের দেশে এখন গড় আয়ু 73 ইয়ার্স। সো একটা এজের পরে ডিজেনারেটিভ ডিজিজগুলো শুরু হয়। এবার 40 হলে যেমন চুল পাকে, হাড়ের ক্ষয় হতে থাকে। তো যারা 55, 60, 65 এই রেঞ্জের মানুষগুলো, তাদের কোনো না কোনো ব্যথায় আক্রান্ত। তার ঘাড় ব্যথা, কখনো কোমর ব্যথা, কখনো হাঁটু ব্যথা, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ফিজিওথেরাপির জন্য সাজেস্ট করা হয়, বা এখন অনলাইনের যুগে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে তারা ট্রিটমেন্টগুলো দেখতে পায়, তখন আমাদের কাছে আসে। কিন্তু অনেক জায়গায় প্রতারণার শিকারও হচ্ছে যে সেখানে হয়তো প্রপার ফিজিওথেরাপি সে পাচ্ছে না। তো এই জন্য গভর্নমেন্ট লেভেলে প্রত্যেক জেলা, থানা, হসপিটালে যদি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকতো তাহলে এই অপচিকিৎসাগুলো বন্ধ হতো। প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু, যে ফিজিওথেরাপি আপনি বলছেন যে সচেতনতাটা আসলে কম আমাদের মধ্যে, যদি প্রয়োজনীয়তাটা সবার কাছে পৌঁছে দেওয়া যায় যে এজন্য আসলে আমাদের ফিজিওথেরাপিটা নেওয়াটা জরুরি, সেই প্রয়োজনীয়তার দিক যদি একটু জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আসলে বলতে গেলে অপরিসীম। তবে আমরা যদি কিছু উদাহরণ দিই, যেমন একজনের ঘাড় ব্যথা, এই ঘাড় ব্যথা অনেকগুলি কারণ রয়েছে, 15 থেকে 20টা কারণে ঘাড় ব্যথা হতে পারে, কিন্তু এই ব্যথাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই শুধু ওষুধে ভালো হয় না। ওষুধ খেলে একটু ব্যথাটা কম থাকে, বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। যে রিজনগুলোতে পেইনটা হচ্ছে সেই রিজনগুলোকে রিমুভ করতে
বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে। এখন মনে করেন একজনের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে, সেই কী হয়েছে, তার ভার্টিব্রাগুলো স্পেসগুলো এরকম থাকে, চেপে গেছে, আর ওইটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে বাড়িয়ে দিতে পারি, তাহলে সে লং টার্ম ভালো থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ডিস্ক হার্নিয়েশন হয়ে যায় বা ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়, সেক্ষেত্রেও মাইল্ড টু মডারেট ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ওই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে রোগীটা দীর্ঘমেয়াদী ভালো থাকবে এবং সুস্থ থাকবে। একজন রোগী একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসলে পৌঁছাবেন কিভাবে? তিনি একজন ডক্টরের চিকিৎসা নিয়ে তার কাছ থেকে সাজেস্টেড হয়ে আপনার কাছে যাবে, নাকি হচ্ছে সরাসরি যাবার কোনো সুযোগ আছে? আচ্ছা, হ্যাঁ, এটা দুইভাবেই আছে। বিশেষ করে আমরা বাইরের দেশে যেটা দেখি, ওখানে প্রথমেই যে কোনো মানুষ যদি সমস্যায় আক্রান্ত হয়, সে একজন ফিজিশিয়ানের কাছে যাবে, জেনারেল ফিজিশিয়ান, সে তাকে সাজেস্ট করবে যে আপনার এখন স্পেশালাইজ কী সার্ভিস লাগবে। কিন্তু আমাদের দেশে কিন্তু এইভাবে আমরা অভ্যস্ত না। তো যে কারণে দেখা যায় যে অনেক সময় কিছু ডক্টরের কাছ থেকে রেফার হয়েও আমাদের কাছে আসে, যেমন স্পেশালাইজড কিছু ডিসিপ্লিন আছে, অর্থোপেডিক্স, নিউরোলজি, রিউমাটোলজি, ফিজিক্যাল মেডিসিন, সেখান থেকেও ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার হয়, আবার সরাসরি একজন রোগী আসতে পারে। আচ্ছা, যে প্রাথমিকভাবে তিনি বোঝার চেষ্টা করলেন যে তার সমস্যাটা কোথায়। আপনি বলছিলেন যে ঘাড়ের যে সমস্যাগুলো হয়, আপনি বললেন সেখানে অনেক ধরনের ধরন আছে আসলে। আমরা কিন্তু সব থেকে কমন যে সমস্যাগুলো দেখি, যেমন আমরা বলি যে আমার ঘাড় লক হয়ে গেছে, আমরা কাঁধ ঘুরতে পারছি না, ঘুম থেকে ওঠার পরে এই ধরনের সমস্যাগুলো হয়। আরো বেশি সমস্যা হয় যে কোমরের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোমরের আমরা নানা ধরনের ব্যথা বা যন্ত্রণার শিকার হয়ে থাকি দিনের পর দিন, সেটা আমরা হয়তো বা বলছি যে কিছুটা রেস্ট নিলে ভালো হয়ে যাবে বা মালিশ করলে, বা যদি একটু কোমরের ব্যথার বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। কোমর ব্যথাটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই এখন বেড়ে যাচ্ছে, কারণ আমাদের কাজের ধরন এখন চেঞ্জ হচ্ছে। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ব্রাউজ করি। অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্ট বা ইয়াংদের মধ্যে আমরা একটা প্রবণতা দেখতে পাই, উপর হয়ে শুয়ে দীর্ঘ সময় নেট ব্রাউজিং করছে। এই যে পোস্টারের কারণে, পোস্টারের কারণে কিন্তু আমাদের কোমর ব্যথাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং যেই কারণে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ কোমর ব্যথায় আক্রান্ত। তো এই কারণে এই বছর প্রতিপাদ্য বিষয়টাও কিন্তু রাখা হয়েছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। আচ্ছা, তো এই ফিজিওথেরাপির ক্ষেত্রে মানে আমাদের কোমর ব্যথাকে অনেকাংশেই কমিয়ে দিতে পারে। এটা আমরা দুইভাবে ট্রিটমেন্ট করি। একটা হলো প্রিভেনশনটা কীরকম, আমরা অফিসে যদি আর্গোনমিক্স ফলো করি, যেমন আপনি যে ডেস্কে বসে কাজ করছেন, আপনার মনিটরটা যেন আই লেভেলে হয়। যেমন সাপোজ আপনার যে ক্ষেত্রে এখানে অল্প সময়ের জন্য আপনি ইউজ করছেন, আপনার সমস্যা হবে না, কিন্তু কেউ প্রলং টাইম 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে বসে কাজ করছে, তার চেয়ারটা হবে এমন যেন সে হাঁটু থেকে থাই পর্যন্ত এই এরিয়াটা, হিপ জয়েন্টটা মানে সমান্তরালে থাকবে, এবং তার বসার পিছনে ব্যাক সাপোর্ট থাকবে, আর্ম দুটো একটু রেস্টিং পজিশনে থাকবে, মনিটরটা আই লেভেলে থাকবে, এবং আধা ঘন্টা 40 মিনিট পরে সে ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, আবার বসবে। এইভাবে যদি মেনে চলে, সে কিন্তু কোমর ব্যথা প্রিভেন্ট করতে পারবে। অন্যথায় যে 8 ঘন্টা 10 ঘন্টা, আমরা অনেক প্রফেশনালস পাই যারা 8 ঘন্টা 10 ঘন্টা, ব্যাংকার বা আইটি প্রফেশনাল 10-15 ঘন্টা একই পজিশনে বসে কাজ করছে, এবং একটা সময় ওঠার সময় সে আর উঠতে পারছে না, ব্যাক মাসেলগুলো উইক হয়ে একটা স্পাজম ডেভেলপ করলো। আপনি যেমনটি বলেন যে আর উঠতে পারছি না, টেনে ধরছে, আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট পাই যে সারাদিন অফিস করে বাসায় যেয়ে রাতে রেস্ট নেওয়ার পরে সকালে ঘুম থেকে ওঠার সময় সে আর বিছানাতে উঠতে পারছে না। আমাদের আসলে এই বিষয়গুলো, সমস্যাগুলো আপনাকে পেয়ে আরো বেশি মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে সমস্যাগুলো অনেক বেশি বিস্তৃত। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট। আজ আমরা কথা বলছি ফিজিওথেরাপি নিয়ে। ডাক্তার এম ইয়াসিন আলী আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। স্বাগত আরও একবার। আমরা কোমর ব্যথার কথা বলছিলাম। ফিজিওথেরাপিতে আসলে কোমর ব্যথা কিভাবে আসলে দূর করা যায়, বা আমরা কি চাইলে কিছুটা সচেতন হয়ে সেটি কমাইতে পারি কিনা? জি, নিশ্চয়ই। আসলে আমরা যেটা আলোচনা করছিলাম যে কোমর ব্যথা অনেকগুলি কারণ আছে, তার মধ্যে কোন কোন কারণ সেটাকে যদি নির্ণয় করা যায়, তাহলে সঠিকভাবে চিকিৎসাটা নেওয়া যায়। যেমন আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা ডেস্ক জব করি, তাদের বেশিরভাগই ব্যাক মাসেলগুলো উইক থাকে এই বসে থাকার কারণে। এবং আমাদের এখন কিন্তু লাইফস্টাইলে আমরা এত সিডেন্টারি লাইফ লিড করি, খুব বেশি হাঁটতে চাই না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই কম, যার ফলে এই মাসেল উইকনেস থেকে আমি হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম, একটু জুতা ফিতা বাঁধতে গেলাম,
আমার ডিস্কটা দুই হাড়ের মাঝখানে আমাদের মেরুদণ্ডে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, ওটা একটু সরে যায়, যে নার্ভের উপর প্রেস করে তখন পেইন হয়। এবং পেইনটা অনেক সময় রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়, পায়ে ঝিনঝিন অবশ, অনেক সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর হাঁটলে আর দাঁড়ানো যায় না, এরকম উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এখন ধরেন ওই যে ডিস্কটা সরে গেছে, ওইটাকে আবার পজিশনে নিয়ে আসাটাই হলো ট্রিটমেন্ট। তো এটা আমরা দুইভাবে আনতে পারি, একটা হলো ফিজিওথেরাপির মাধ্যমে ওটাকে কারেকশন করা, অন্যথায় হলো সার্জারি করা। তো সার্জারিতে দেখা যায় যে অনেক ধরনের কমপ্লিকেশন থাকে এবং মাইল্ড টু মডারেট কেসে সার্জারির প্রয়োজন পড়ে না, কিন্তু খুব সিভিয়ার হয়ে গেলে তখন সার্জারির প্রয়োজন পড়ে। এই মাইল্ড টু মডারেট কেসটাই হলো 90%, 10% কেসে সার্জারির প্রয়োজন হয়। তো এই 90% রোগীকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করতে পারি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রিটমেন্টটা একটু সময় সাপেক্ষ, 2 থেকে 3 সপ্তাহ রেগুলার নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার হলে আমরা বলি যে একটু রেস্ট থেকে ট্রিটমেন্ট না, মানে হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপি না। এই টাইম পিরিয়ডটা কি মেইনটেইন করেন আপনারা যখন বলেন যে 2 থেকে 3 সপ্তাহ? এই জায়গাটাই আমাদের মধ্যে সমস্যা, যে আমরা দেখা যায় যে অনেকেই ওয়ার্কিং মানুষ থাকে যারা কাজের সাথে রিলেটেড, সে ট্রিটমেন্ট নিচ্ছে, আবার মুভমেন্ট করছে, রিক্সায় চড়ছে, গাড়িতে চড়ছে, আবার স্বাভাবিক কাজ সবই করছে, যারা হাউস ওয়াইফ হাউস হোল্ড কাজ করছে, যার ফলে সমস্যাটা সুস্থ হতে দীর্ঘমেয়াদী সময় লেগে যাচ্ছে। আবার অনেক সময় ভালো হচ্ছে না, কারণ সে একটা জিনিসকে পজিশনে আনছে আবার কাজের মাধ্যমে আবার সরিয়ে দিচ্ছে, সো ট্রিটমেন্টটা ইফেক্টিভ হচ্ছে না। এই জন্য ডিউরিং ট্রিটমেন্ট আমরা বলি যতটাই কষ্ট হোক একটু 2 সপ্তাহ কমপ্লিট রেস্টে থেকে ট্রিটমেন্ট নেওয়া। যারা দূরের রোগী হয় বা তাদের বাসা কাছাকাছি না, তাদেরকে আমরা হসপিটালে থেকে নিতে বলি, সেক্ষেত্রে কিন্তু দ্রুত রোগীটা সুস্থ হয়ে যায়। যেমন মনে করেন কোথাও হাড় সরে গেল, আমরা ওটার পজিশনে এনে প্লাস্টার করে দিই। প্লাস্টারটা বেসিক্যালি মুভমেন্টটাকে মানে যাতে না করতে পারে, এই জন্য মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিলে জিনিসটা হিলিং হয়ে যায়। তো ঠিক এই রোগের ক্ষেত্রেও এরকম কিছু রোগ আছে যে বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। আচ্ছা, আরো বেশ কিছু বিষয় আসলে আছে। আমরা ফিজিওথেরাপির বিষয়টা আপনি শুরুতেও বলছিলেন যে আসলে আমরা পরিষ্কারভাবে বুঝি না বলে হয়তো বা যারা সার্জারি করেন, সার্জারি পরবর্তীতে কি ফিজিওথেরাপি নেবার বিষয়গুলো থাকে কি? হ্যাঁ, অবশ্যই। আমরা বিশেষ করে অর্থোপেডিক সার্জারি, নিউরোলজিক্যাল যে সার্জারি বা স্পাইনের সার্জারি ক্ষেত্রে ফিজিওথেরাপি মানে মুদ্রার এপিটোপিট কাজ করে। যেমন আপনার একটা অর্থোপেডিক সার্জারি ক্ষেত্রে আমরা যেমন ধরে নি জয়েন্টের রিপ্লেসমেন্ট সার্জারি, খুবই আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, কিন্তু এই সার্জারি সাকসেসফুল হবে না যদি ফিজিওথেরাপি সঠিকভাবে না নেয়। কেন? কারণ অপারেশনের ঠিক আগে তার মাসেল পাওয়ারগুলোর স্ট্রেংথ থাকতে হবে। যেমন তারপরে ওখানে অপারেশনটা হলো এবং অপারেশনের পরে দেখা যায় 1-2 সপ্তাহ কমপ্লিট রেস্টে থাকতে বলা হয়, পাটা সোজা করে রাখে, মুভমেন্ট করে না, জয়েন্টটা আবার স্টিফ হয়ে যায়। তাহলে সেই অপারেশনের আর সাকসেসফুল রেট পাওয়া গেল না। এই জন্য অপারেশনের 1-2 দিন পর থেকেই ফিজিওথেরাপি লাগে। তো এই প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ দুইটা ক্ষেত্রে ফিজিওথেরাপির বিরাট রোল রয়েছে। এটা কি ডক্টর তার পেশেন্টকে বলে দিবে যে আপনার ফিজিওথেরাপি নিতে হবে? আচ্ছা, আরো একটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে আমরা প্রেগন্যান্সি পরবর্তীতে, আপনি বলছিলেন আমরা যখন বিরতিতে ছিলাম যে প্রেগন্যান্সি পরবর্তী সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মহিলাদের, সেই জায়গায় ফিজিওথেরাপির ভূমিকাটা আসলে কি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। বাইরের দেশে এটা খুব কমন, আমাদের দেশে এই জিনিসটার প্রচলন নাই বা জানা নেই। যেমন আপনি দেখেন যে প্রেগন্যান্সি পিরিয়ডে একটা মায়ের ওমটা অনেক বড় হয়ে যায় এবং কোমরের যে মাংসপেশি লিগামেন্টগুলো অনেক টাইট হয়ে যায় এবং কোমরে আমাদের একটা কার্ভ থাকে, কার্ভটাও কারো ক্ষেত্রে অনেক বেড়ে যায়, কারো ফ্ল্যাট হয়ে যায়। তো এই মানে মেকানিক্যাল কারণে মূলত যখন প্রেগন্যান্সি পরবর্তীতে মাসেলগুলো হঠাৎ করে শ্রিঙ্ক করে, খুব দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে বাচ্চাকে কেয়ার করা, ব্রেস্ট ফিড করা, তার নার্সিং করা, তাকে শোয়ানো খাওয়ানো, প্রত্যেকটা ক্ষেত্রে মায়ের ঝুঁকে কাজ করতে হয়। তো যার ফলে কোমরের মাসেলগুলো উইক থেকে পেইন হয় এবং পেইনটা অনেক সময় একটু ডিস্ক হার্নিয়েশন হয়ে যায় বা বালজিং হয়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে ভুল ধারণা যেটা আমাদের মধ্যে আছে, যে অনেক সময় মনে করে যে বিশেষ করে সিজারিয়ান সেকশন পরবর্তী মারা, যে সিজারিয়ান সেকশনের সময় একটা ইঞ্জেকশন দিতে হয় যেটা ইপিডুরাল অ্যানেস্থেসিয়া আমরা বলি, কিন্তু ওই ইঞ্জেকশনের কারণে আমার পেইনটা হচ্ছে। কিন্তু আসলে ওই ইঞ্জেকশনের কিন্তু পেইনটা হয়তো সাময়িকভাবে কয়েক ঘন্টা থাকতে পারে, এরপরে কিন্তু ওই ইঞ্জেকশনের আর রোল নেই। ওই সেম জায়গাতে আপনি বলছিলেন অ্যানেস্থেসিয়ার যে জায়গাটুকু সার্জারি যারাই করে আমরা কিন্তু এটাই আসলে শুনে আসি যে অ্যানেস্থেসিয়ার পেইনটাই হচ্ছে, তাহলে ওই সেম জায়গাটাতে কিভাবে মানে এই পেইনটা হচ্ছে, এটার কারণটা কি? সেম জায়গায় বলতে কি ওই সারাউন্ডিং এরিয়ায় পেইনটা হয় এবং অনেক সময় একটু ডিস্ক বালজিং হয়ে যায় বা ডিস্ক সরে যায়, যে একটা লোকাল পেইন থাকে, সারাউন্ডিং এরিয়াটাও পেইন থাকে, আমরা দেখতে পাই। তো ওই পেইনটাকে আর ট্রিটমেন্ট করা হয় না এবং
দেখা যায় যে বলে ওই প্রলং টাইম সিজারের পরবর্তী আরও 2-3 সপ্তাহ রেস্টে থাকতে বলা হয়, সেই সময়টা মাসেলটা আরও উইক হয়ে যায়, যে কারণে পেইনটা একটা দীর্ঘমেয়াদী সময় বহন করে। আমরা অনেক রোগী পাই 10 বছর 15 বছর পরে এসেও সেই পেইনটা নিয়ে ভুগছে, এরকম রোগীরা আমাদের কাছে আসে। কিন্তু আসলে নিয়ম হলো ওই সার্জারির পরের দিন থেকেই কিন্তু কিছু সিম্পল এক্সারসাইজ করা যায়। আমাদের বলতে কি এক্সারসাইজ বলতে আমরা মনে করি দৌড়ঝাঁপ হবে, অনেক লাফালাফি করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, ওজন ক্যারি করতে হবে। এখানে রোগ ভেদে বা সমস্যা অনুযায়ী কিছু সিম্পল এক্সারসাইজ উনি বেডে শুয়ে করতে পারে। সেগুলো কি আপনারা রোগী অনুযায়ী সেগুলো আলাদা আলাদা করে বলে দেন যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় যে আপনি আপনার ফিজিওথেরাপির কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে আপনি এই এক্সারসাইজগুলো করবেন, সেগুলো আপনারা স্পেসিফিক করে বলে দেন? জি জি জি। আচ্ছা, সেটাও নিশ্চয়ই সময় একটা টাইম পিরিয়ড থাকে, সেটিও নিশ্চয়ই বলে দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই সবকিছুই একটা নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে করা হয়। আমরা সাময়িক আরামের জন্য অনেক সময় নানা ধরনের মাসাজ নিয়ে থাকি, আবার অনেক সময় মেশিন ব্যবহার করা হয় ফুট মাসাজের জন্য, বডি মাসাজের জন্য, আমরা মাসাজ চেয়ারও ব্যবহার করে থাকি। এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখেন? জি, না এটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু এটা ইন জেনারেল যেমন আমরা এক্সারসাইজ বলতে যেমন বলি একটা মানুষ প্রতিদিন 40-40 মিনিট হাঁটবে, এই এক্সারসাইজটা একটা মানুষের জন্য খুব প্রয়োজন, কিন্তু এটা কিন্তু কোনো রোগের জন্য না, এটা একটা ফিজিক্যালি ফিট থাকার জন্য, সুস্থ থাকার জন্য। কিন্তু ডায়াবেটিস হলেই তখন আমরা এটা মানি, এর আগে মানি না। আমরা মনে করি যে ডায়াবেটিসের জন্য শুধু হাঁটতে হবে, কিন্তু এটা প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এটা নিয়ম। ঠিক তেমনই যে মাসাজ চেয়ারগুলো ইউজ হয় বা ফুট মাসাজার, এগুলো আমরা বলি যে হাঁটার বিকল্প হিসেবে। একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য 45 মিনিট প্রতিদিন হাঁটাটাই সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। যদি না পারে সুইমিং যদি করা যায় সেটাও একটা ভালো এক্সারসাইজ, সেটাও যদি না পারে সাইকেলিং করতে পারে সেটাও একটা ভালো এক্সারসাইজ। কিন্তু যখন একজন মানুষ পাচ্ছে না, বিছানায় শয্যাশয়ী বা খুব সিনিয়র সিটিজেন, তার পক্ষে হাঁটা সম্ভব হচ্ছে না, সে বিকল্প তো একটা কিছু করতে হবে, সেক্ষেত্রে আপনি একটা ফুট মাসাজার ইউজ করতে পারেন, কিন্তু ওইটা কিন্তু কোনো ট্রিটমেন্ট না। অনেকে দেখা যায় সাময়িক আরাম পাওয়া যাচ্ছে, জি জি, তার সাময়িক একটা টেম্পোরারি ব্লাড সার্কুলেশন বাড়াবে, এরকম আর কি। আচ্ছা, আবার দেখা যায় আপনি মাসাজ চেয়ারের কথা বললেন, একজন মানুষ ওয়ার্কিং ডেতে সারাদিন ব্যস্ত থাকে, সপ্তাহে একদিন সে হয়তো আধা ঘন্টা মাসাজ নিতে পারে, এটা তার ব্লাড সার্কুলেশন বাড়াবে, মাসেল বা লিগামেন্টগুলো একটু রিল্যাক্স থাকবে, এটা প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে। আচ্ছা, একেবারে শেষ অংশে চলে এসেছি। এই ফিজিওথেরাপির ব্যাপারে আপনি জনগণের উদ্দেশ্যে বা যারা হচ্ছে এই ধরনের সেবা নেওয়া উচিত তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? হ্যাঁ, দর্শকদেরকে বলবো আসলে ফিজিওথেরাপি আমাদের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শাখা, কিন্তু এই চিকিৎসা সম্পর্কে সচেতন হতে হবে এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছেই ফিজিওথেরাপিটা নিতে হবে। আপনি যখন কোনো একটা সেন্টারে যাচ্ছেন, মোড়ে মোড়ে ফিজিওথেরাপি সেন্টার তৈরি হয়েছে, কিন্তু সেখানে আসলে ফিজিওথেরাপিস্ট আছে কিনা, একজন 5 বছরের গ্র্যাজুয়েশন করা একজন ফিজিওথেরাপি চিকিৎসকই কিন্তু একটা রোগীকে অ্যাসেসমেন্ট করে প্রপার ফিজিওথেরাপিটা দিতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার এম ইয়াসিন আলী আমাদের এই আয়োজনে আসবার জন্য। আমরা অনেক প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে আসলে দেবার চেষ্টা করেছি, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, আজকের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।